আমি লিটারালি এখানে এসে শুয়ে পড়েছিলাম। অলরেডি আমরা প্রায় 500 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। থেমে 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 আসতে হচ্ছিল। মালদার মধ্যে এত কষ্ট হয়েছে, টোটো আর ছোট ছোট গাড়ির জন্য এতবার দাঁড়াতে হয়েছে সিগনালে, মাথা খারাপ হয়ে গেছে। দেখলাম আনারসের জুস বিক্রি হচ্ছে, দাঁড়িয়ে পড়লাম আনারসের জুস খাওয়ার জন্য। এই রিমি আরও অনেক দিনের ইচ্ছা ছিল থুপ্পা খাবে এসে। এই এটা হচ্ছে লাভা শহর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের এখানে লাস্ট দিন। অ্যাকচুয়ালি আজকে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে আর একটু পরেই। তো এই যাওয়ার দিন, মানে আজকে এই শেষের দিনে প্রকৃতি তার নিজের একটু ঝলক আমাদেরকে দেখালো। কারণ এ কদিন এত মেঘ ছিল, এত মেঘাচ্ছন্ন থাকছিল আকাশ, পুরোটাই মেঘের ওপরে আমরা ছিলাম। কালকে সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, সারা রাত আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই কি সুন্দর লাগছে বাইরেটা। দেখো কি দারুণ। এটা পুরোপুরি ক্লিয়ার নয় আকাশ, কারণ এখান থেকে পুরোপুরি ক্লিয়ার আকাশ থাকলে বলছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওই দিকটাতে, ওই দিকটাতে। তো 80% তো ক্লিয়ার আকাশ। দেখো কি দারুণ লাগছে, দারুণ। আকাশে এখনো মেঘ আছে বেশ, মেঘ তো আমাদের নিচেও আছে। আর দেখো কি দারুণ। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে চা আর আলুর পরোটা। এখন আমরা খেয়ে দিয়ে বেরোবো। এই যে রাত্রেবেলা আমাদের গাড়িটা এইভাবে ঢাকা ছিল, কারণ এখানে তো বৃষ্টি হয়েছে সারা রাত। কদিন ধরে বৃষ্টি হচ্ছে, কখনো হচ্ছে কখনো বন্ধ হচ্ছে। এই যে ব্যাগটা পেছনে বাঁধতে হবে। তা আজকে বাড়ি যেতে কি ভালো লাগছে? না, তাও বাড়ি যেতে হবে, কাজে ব্যাক করতে হবে। বাড়ির লোকজনও তো আছে, তারা তো ওয়েট করছে আমাদের জন্য। হ্যাঁ, শুধু ঘুরে বেরিয়ে বেড়ালেই তো হবে না। তো আর এই ট্রিপটার জন্য স্পেশাল থ্যাংক ইউ কাকুকে। কাকু এত সুন্দর সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, আর এত সুন্দর সুন্দর লোকেশানে আমাদের হোটেলগুলো বুক করে দিয়েছে। দারুণ দারুণ দারুণ। ধরবো? খুব বেশি টাইট করো না। আমরা রেডি আর এখন বেরোচ্ছি। সকালে দেখাচ্ছিলাম না কত সুন্দর চারিদিকে ক্লিন হয়ে গেছে। দেখো পিছনটা আবারও মেঘে ঢেকে গেছে। চলো যাওয়া যাক। দেখো মেঘে পুরো ঢেকে গেছে চারিদিকটা আবারও। এখানে ক্ষণে ক্ষণে ওয়েদার চেঞ্জ হয়, আবার দেখবেন 15 মিনিট পরে আবার পরিষ্কার হয়ে গেছে, এই আর কি। আমরা এখন যাচ্ছি লাভার দিকে, ঋষভ থেকে লাভার দিকে। সবাই বলে খুব ডেঞ্জারাস পথ, হ্যাঁ ডেঞ্জারাস রাস্তা, মোটেও সেরকম না। সাবধানে চালালে আরামসে যাওয়া যায়। অনেকে ভিডিওতে ভিউ পাওয়ার জন্য, কন্টেন্টের জন্য এসব বলে, কিচ্ছু না, শুধু কনফিডেন্সের ব্যাপার। আমিও তো প্রথমবার পাহাড়ে আসলাম, সত্যি বলছি আমার আর এখন আর ভয় তো দূরের কথা, কোনো সেরকম কিছু ফিলই হচ্ছে না।
পুরোটাই অ্যাকচুয়ালি কনফিডেন্সের ব্যাপার। আর 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 এইসব ভিডিও দেখে কনফিউজ হবেন না, বিশাল কঠিন, আসা যাবে না, এসব কিচ্ছু না। শুধুমাত্র চেষ্টা করতে হবে গিয়ার ফাংশনটা। স্কুটি হলে তো কোনো ব্যাপারই না, আপনারা জোরে ওঠার বা জোরে নামার চেষ্টা করবেন না। আর ওঠার সময় 1 নম্বর গিয়ারে দিয়ে উঠবেন, নামার সময় তাই কোনো ব্রেক ইউজ করবেন না, ইঞ্জিন ব্রেক ইউজ করবেন, আর 1 নম্বর গিয়ারে দিয়ে আস্তে আস্তে নামবেন। আর একদম ফুললি কনফিডেন্স থাকবেন। কনফিডেন্স লুজ করা মানে হ্যান্ডেল কাটতে হবে। আর প্রত্যেক টার্নিংয়ের নামার সময় হর্ন দিতে হবে, কারণ উল্টো দিক থেকে যদি গাড়ি চলে আসে তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। হর্ন দিয়ে আসবেন। এখানে খুব নিয়ম মেনটেন করে সবাই গাড়ি চালায়। এখানে যারা লোকাল ড্রাইভার আমাদের মতো সমতলের মতন আগে যাওয়ার চেষ্টা করবে না, এরা খুব মেনটেন করে, রুলস মেনটেন করে এরা গাড়ি চালায়। চলো তাহলে নিচে যাই, নিচে গিয়ে কথা বলছি তোমাদের সাথে আবার। এই দেখো, এটাই হলো ঋষভের পাইন ফরেস্ট। যদি রোদ থাকতো এই জায়গাটা অসাধারণ লাগতো, একটু লাইট কম, তার উপরে একটু মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, তবে আলটিমেট ভিউ আমাদের তো ভীষণ ভালো লাগছে। দেখো এই বাসটা কত সুন্দর, যত দূর চোখ যাচ্ছে পাইন গাছ, অসাধারণ লাগছে, তাই না বলো? দারুণ দারুণ। আর আমরা কাল পরশু থেকে অনেকবার এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি, দুবার এসেছি, দুবার গেছি, কিন্তু এখানে এত ক্রাউডেড থাকে, মানে এখন তো ভোরবেলা, আমরা সেজন্য দাঁড়াইনি যে এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কি করব। লাইট কম, দ্বিতীয়ত প্রচুর যখনই যায় তখনই লোকজন। আর আর দেখো বারে বার বলি আমরা, এই দেখো ডাস্টবিন দেওয়ার সাথে যে কলকাতা নোংরা, সব জায়গাগুলো নোংরা। এবার আর এই কলকাতার লোকজন বা আমাদের সমতলের লোকজন উপরে আসছি, এই দেখো নোংরা কেন? একটা প্লাস্টিক ক্যারি করেছে, আমরা যেমন সারা জায়গায় ঘুরেছি প্লাস্টিক ক্যারি করেছি, আমরা সমস্ত বোতল টোতলগুলো প্লাস্টিকের মধ্যে দিয়েছি, তারপর একটা ডাস্টবিনে গিয়ে ফেলেছি। এইটা করুন, এটা করলে এই পাহাড়টা যেমন সুন্দর আজকে দেখা যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে, তারা যখন আসবে তখন এতটাই সুন্দর থাকবে, না হলে এগুলো সব নোংরা হয়ে যাবে আবার। হ্যাঁ। ফেরার পথে একটু মনেস্ট্রি একবার ঘুরে তারপরে যাচ্ছি। হ্যাঁ, বেশিক্ষণ থাকবো না, জাস্ট একটু দেখে যাই কেমন। আসলামই যতক্ষণ এর পাশ দিয়ে, দেখো এদিকে সব পাইন ফরেস্ট, বাট কিছুই দেখা যাচ্ছে না। এমন ওয়েদার থাকে না অ্যাকচুয়ালি এই সময়, এই বছরটাতেই এমন ওয়েদার। আর ঠান্ডাও বেশ ভালো, 13 ডিগ্রি 12 ডিগ্রি, রাতে তো ওরকম হয়ে যাচ্ছে। এখনো 13 ডিগ্রি টেম্পারেচার, এখনও 13 ডিগ্রি। আমরা শীতের খুব বেশি ড্রেস নিয়ে আসিনি, এটা না হুডি বলা যাবে না টি শার্ট বলা যাবে, বাট গরম, এটা ভালো গরম। এটা আমি যেটা পরে আছি এটা এই দিকটা নিচে উপরে, আই থিঙ্ক ওপরে, নিচে না, নিচে তো নিচে যাওয়ার পথ। এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল, হাইড্রেঞ্জিয়া, ডালিয়া। এই ফুলটা কি জানি না, অনেকটা, এটাও মেবি কোনো গ্রাউন্ড অর্কিড হবে হয়তো। হ্যাঁ, সব জায়গায় ফুল। এটা ফুলটা অনেকটা গটিসিয়ার মতন দেখতে, তবে গটিসিয়া তো নয়, এরকম স্টিক বেরিয়ে হয় না গটিসিয়া। সব থেকে ভালো লাগে পাহাড়ের হাইড্রেঞ্জিয়া, দারুণ লাগে। দেখো ওইটার আরেকটা কালার রেড।
এটা মনিস্ট্রি। এই দেখো লাভা মনিস্ট্রি, উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি আমরা। এই দেখো খুব সুন্দর। আমরা এখন ফিরে যাচ্ছি এই দিক দিয়ে মেবি। এটা হলো এক্সিট। চলো, এখানে এইগুলোতে সব মংরা থাকে। ঠিক আছে, মনিস্ট্রি হোক বা মন্দির হোক বা কোনো চার্চ হোক, যেখানেই যাবে এরকম কোনো ধর্মীয় স্থানে গেলে সত্যি মন ভালো হয়ে যায়, মন শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। শুধু একটা জিনিস, সেরকম মন নিয়ে যেতে হবে। এটা হচ্ছে লাভা শহর। এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। আর ওই ওপরে, ওই পাইন ফরেস্টের ওপরে হচ্ছে ঋষভ, অনেকটা উঁচুতে ঋষভটা, যেখানে আমরা ছিলাম। এখন বেরিয়ে পড়ছি লাভা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো। এই দেখো রাস্তায় ব্যাক করতে করতে জাস্ট হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। কারণে ভিজে লাভ নেই, রেনকোট যখন আছেই, আর রেনকোটটা পরে নিলাম, ব্যাস পিছনে রেনকোট পরে নিয়েছি। এবার চলো আস্তে আস্তে নিচের দিকে নামা যাবে। এই দেখো ওয়েদারের অবস্থা, আর নিচ থেকে যারা আসছে না রেনকোট পরে, দেখছি সবাই ভিজে গেছে, মানে ভেজা। তা ভাবলাম যে নিচে হয়তো আরও জোরে হয়তো বৃষ্টি হচ্ছে ওইদিকে, ওই জন্য আমরা দাঁড়িয়ে রেনকোট পরে নিলাম। চলো যাওয়া যাক। বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরা একটা সুন্দর ওয়াটারফল দেখলাম, বেশ ভালো কতগুলো হোটেল দেখলাম। খিদেও পেয়েছিল, তাই একটু রেস্টও নিয়ে নিলাম, আর বৃষ্টিটা একটু কমলে তারপরে বেরোবো। এই রিমি আরও অনেক দিনের ইচ্ছা ছিল থুপ্পা খাবে, এসে এই থুপ্পা অর্ডার করেছি, থুপ্পা চলে এসছে। চলো ওর পছন্দের থুপ্পা খাও, খেয়ে বলো। কেমন খেতে? হেলদি, তার মানে টেস্টি নয়? না না টেস্টি। আচ্ছা, আমি খেয়ে তারপরে বলছি কেমন খেতে। থুপ্পা তো অনেক টেস্টি। এটাই কি যে থুপ্পা বলে সেটা জানতাম না। অ্যাকচুয়ালি নুডলসের সাথে স্যুপ থাকে, আর চিকেন ছিল, কিছু শসা, কিছু স্যালাড থাকে, কিন্তু খেতে খুব হেলদি, মানে খুবই হেলদি। অয়েল নেই, একটু অয়েলি না, আর একটুও মশলাদার না, বেশ হেলদি। আমার তো বেশ ভালো লেগেছে। তোমার?
ভালো। চলো, বৃষ্টিটা একটু কমেছে, এবার আমরা বেরিয়ে যাব। চলো ব্রিজের উপর দাঁড়াবো। আমরা একদম সেবক ব্রিজের আগে রয়েছি, আর সামনে দেখো তিস্তা। তিস্তার এখানে দৈর্ঘ্য কত চওড়া আর স্মুথ দেখো। চলো তাহলে সামনের দিকে যাই, তিস্তা ব্রিজের উপরে আমরা দাঁড়াবো, সেবক ব্রিজের উপরে। চলো। আমরা এখন কোথায় দাদা, এই জায়গাটার নাম কি? আমরা এখন রয়েছি বিধাননগর। শিলিগুড়ি ছাড়িয়ে আমরা মোটামুটি 20-25 কিলোমিটার মতো এসেছি। আর সামনে ইসলামপুর, তার মাঝামাঝি একটা জায়গায় রাস্তার পাশে বেশ কয়েকটা ট্রলিতে দেখলাম আনারসের জুস বিক্রি হচ্ছে। দাঁড়িয়ে পড়লাম আনারসের জুস খাওয়ার জন্য। হ্যাঁ, আর এখানে চারিদিকে শুধু চা বাগান। এই খাচ্ছি আমরা আনারসের জুস। কেমন রিমি? দারুণ না? খুব সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর। আর এখানকারই মনে হয়। হ্যাঁ, এখানকার লোকাল। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে প্রচুর আনারস চাষ হয়। আর এই দেখো একদম চা বাগানের পাশেই আমরা দাঁড়িয়ে আনারসের জুস খাচ্ছি। কি এর থেকে বেটার আর কি হতে পারে? চা বাগানের ভেতরে গিয়ে একটা ছবি তুলে আসি। চলো। রিমির এখন ইচ্ছা হলো চা বাগানের মধ্যে গিয়ে ছবি তুলবে। চলো ছবি তুলে নিয়ে আসি, আর ছবিটা তোমাদেরকে শেয়ার করবো। পাহাড়ে আসলাম, সব কিছু দেখা হলো, শুধু চা বাগানটাই বাকি ছিল। তাই বাইক দাঁড় করিয়ে আমরা এখন চা বাগান ঘুরতে যাচ্ছি। মেনলি রিমির ইচ্ছা যে চা বাগানের মধ্যে ছবি তুলবে। পাহাড়ের উপরের দিকে এত সুন্দর সুন্দর চা বাগান ছিল, সেগুলো ছিলে আমরা এখন এখানে ছবি তুলতে আসলাম। ওখানে যাওয়াটা একটু পসিবল ছিল না, কারণ এরকম ঢালু তো, আর বৃষ্টি হচ্ছিল নামার সময়, তাই না? আমরা দাঁড়াতে পারিনি এক জায়গায়। তো এটাও ঢালু, বাট এটা তো আর পাহাড় না। হ্যাঁ, ছবি তোলা, ভিডিও করা কমপ্লিট। আমরা এখন বেরোচ্ছি। এবার মোটামুটি ইচ্ছা আছে আর 200 কিলোমিটার পর গিয়ে আমরা লাঞ্চ করব। তো চলো যাওয়া যাক। একেবারে দিনাজপুর যাবো। দিনাজপুর গিয়ে কেন বলো? আমাদের ইচ্ছা আছে একবার এখান থেকে দিনাজপুর যাব, এখান থেকে 210-20 কিলোমিটার, দেন ওখানে গিয়ে একবারে লাঞ্চ পেয়ে সময় দাঁড়াবো। এর মাঝে আর কোনো স্টপ নেবো না, অনেক বেশি স্টপ নিয়ে ফেলছি আজকে। স্টপ নিতে নিতে আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে। অলরেডি এখন 1:30 বাজে, আমরা এখন শিলিগুড়ি থেকে 20 কিলোমিটার এগিয়ে। চলো যাওয়া যাক। আবার দাঁড়িয়ে আমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন কোথায়? আমরা বহরমপুরের থেকে 5 কিলোমিটার আগে হাই রোডের পাশে একটা ধাবাতে এসে আমি লিটারালি এখানে এসে শুয়ে পড়েছিলাম। অলরেডি আমরা প্রায় 500 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি, এখনও 100 কিলোমিটার বাইক চালাতে হবে।
আর জার্নিটা আজকে একটু কষ্টকর হয়েছে বৃষ্টির কারণে, থেমে 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 আসতে হচ্ছিল। আর মালদার মধ্যে এত কষ্ট হয়েছে টোটো আর ছোট ছোট গাড়ির জন্য এতবার দাঁড়াতে হয়েছে সিগনালে, মাথা খারাপ হয়ে গেছে। বৃষ্টি আর এই মালদার জ্যাম, এই দুটোর জন্য আজকে একটু দেরি হলো বা কষ্ট হলো। তবে এখানে এসে এই চাটা খেলাম, বলবো লাস্ট 5 দিনের মধ্যে সব থেকে সেরা চা। হ্যাঁ, আমি হোটেলটার নাম জানি না, বহরমপুর কোন একটা থেকে ধাবা। একটু আগে। দারুণ। আজকে মানে বৃষ্টির জন্য এতটা সমস্যা নয়তো এতক্ষণ পৌঁছে যেতাম বাড়িতে। হ্যাঁ, এখন বাজে 8টা, আমাদের হয়তো আর 2 ঘন্টা লাগবে হয়তো, খুব জোর। কারণ একটু স্টপ করে করে যেতে হবে, কারণ 1.5 ঘন্টা লাগা উচিত একবারে। পায়ের অবস্থা খারাপ, বসে রাখতে পারছে না, 50-60 কিলোমিটার পরে আরেকবার দাঁড়াবো। হ্যাঁ। আমরা এখন বেরোচ্ছি, চলো। আমরা আর 50 কিলোমিটার যেতে হবে। আমরা রিফিল করলাম গাড়ি, দেন একটুখানি বসে আছি, রেস্ট নিচ্ছি। আর মানে লাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আরও 75 কিলোমিটার আমরা আসলাম, 1 ঘন্টা 5 মিনিট মতো লেগেছে। আর চলো, আর 50 কিলোমিটার হার্ডলি 45 মিনিট মতো লাগা উচিত যদি জ্যাম ট্যাম না থাকে। চলো তাহলে বেরোই ডিমি নাকি? হ্যাঁ দাঁড়ান, আর একটু হাতে পুরো ফুচকা পড়ে গেছে। অলরেডি 610 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে। হ্যাঁ, এখনও 50 কিলোমিটার। একদিনে 650 কিলোমিটার বাইক চালানো সত্যি টাফ। কারণ এরকমটা কখনো এর আগে আমি করিনি। 650 কিলোমিটার একদিনে বাইক রাইড করা। রিমি 610 কিলোমিটার বাইকের পিছনে বসে আছে। একটু তো অবশ্যই ডিফিকাল্ট, এবং ডিফিকাল্ট এত হতো না যদি বৃষ্টিতে না পড়তাম। এবং 650 কিলোমিটার বাইক চালানোর থেকেও আমরা লাস্ট 14 ঘন্টা আমরা বেরিয়েছি প্রায় 8টা, আর এখন রাত 10টা বাজে। প্রায় 14 ঘন্টা কন্টিনিউ বাইক চালাচ্ছি। মাঝে একটু বৃষ্টির জন্য বসেছিলাম 1 ঘন্টা, আর লাঞ্চের জন্য 1 ঘন্টা। আর রেনকোট পরে বৃষ্টির মধ্যে আমরা টুকটুক টুকটুক করে অনেকটা রাস্তা এসেছি। কালকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30টা বেজে গেছিল। এসে আর এনার্জি একদম ছিল না যে ভিডিও শ্যুট করব। এসেই আমরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো গাড়ির অবস্থা, গাড়ি কাদা হয়ে, তাই না রবি? হ্যাঁ, একদম বাজে অবস্থা। তো যাই হোক, এখন যাচ্ছি অফিস যাওয়ার আগে গাড়িটাকে গ্যারেজে দেব, যাতে কিছু ক্লিন করি আর কিছু মডিফিকেশান বলতে কি, কিছু আরও সারতে হবে। কিছু নাট টাটগুলো লুজ হয়ে গেছে, সেটা ঠিক করবো। পিছনের এই যে কি করবো, র্যাকটা, এই র্যাকটা খুলবো। আর এখানে একটা হ্যান্ডেল, এটা সম্পূর্ণটা খুলে ফেলে আমরা দেখাবো সমস্ত কিছু কি করছি না করছি। চলো। আর রাইড শেষ করার আগে একটা কথাই বলবো, রাইড করতে হলে যেমন বাইক রাইডের স্কিল দরকার, ঠিক তেমনই সাহস দরকার, পজিটিভ মাইন্ডসেটের প্রয়োজন। এটা থাকলে আর ধৈর্য রাখতে হবে। বাইক রাইড করতে গিয়ে সবসময় যে জোরে বাইক চালাবো এই চিন্তা ভাবনা করলে হবে না। ভাবতে হবে সেফলি যাবো, সেফলি আসবো। এই চিন্তাভাবনাগুলো রেখে রাইড করা যায়। একদম নতুন রাইডার হিসাবে আমি এটা আপনাদেরকে জাস্ট বললাম। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। নমস্কার, সবাই ভালো থাকবেন, টাটা।